এতদিন থেকে যেভাবে বলা হয়েছে যে ডিএটা কোনো অধিকারের মধ্যে পড়ে না, ডিএটা দয়ার দান, এবং মাননীয়া যখন যখন দয়া করে যেটা যেটা দেবেন আপনারা সেটাকে নিয়েই সন্তুষ্ট থাকুন, এবং সেই অনুযায়ী ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে। আজকে সেটাকে খণ্ডিত বিখণ্ডিত করে সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়ে দিল যে ডিএটা কর্মচারীদের মানে আইন স্বীকৃত অধিকার, লিগালি এনফোর্সেবল রাইটের মধ্যে পড়ে, এবং সেটা দিতে গিয়ে তারা বলেছে যে ইমিডিয়েটলি তুমি বকেয়া 25% মেটাও, এবং সেটা উইদিন 31 মার্চ 2026 এর মধ্যে মেটাতে হবে। আর বাকি যে 75%, সেই 75% মেটানোর ক্ষেত্রে কটা কিস্তিতে দিতে হবে এবং কখন কখন দিতে হবে সেটাকে ঠিক করার জন্য একটা কমিটি কনস্টিটিউট করেছেন। সেই কমিটি একটা রিপোর্ট দেবে 15ই মের মধ্যে। তারপরে 15ই মে শুনানি হবে এবং ঠিক হবে যে বাকি 75% কটা কিস্তিতে এবং কখন কখন মানে প্রদান করতে হবে। একটা কথা পরিষ্কার যে 100% যে বকেয়া ছিল সেই 100%ই মেটাতে হবে। কবে এবং কতটা করে সেটা আপাতত 25% ঠিক হয়েছে, বাকি 75%-এর জন্য ঠিক হওয়ার পালা হচ্ছে 15ই মে। মুখ্যমন্ত্রী তো আপনাদের একসময় বলেছিলেন যে আপনারা এখান থেকে ঘেউ ঘেউ করবেন না। দেখুন, মানুষ যদি কর্মচারী শিক্ষকদের মতো পদগুলোকে অসম্মান করে তাদেরকে কুকুরের সাথে তুলনা করেন, তাহলে বলতে হবে যে তার চেতনাটা কিন্তু ওই সারমেয়দের পর্যায়েই আছে, মানুষের চেতনার বিকাশ এখন তার মধ্যে ঘটেনি। এবার যাদেরকে যে মানুষগুলোকে উনি কুকুর সদৃশ্য হয়ে দেখেছিলেন, এখন তারা তো দীর্ঘ 3 বছর ধরে তাকে ব্যতিব্যস্ত করে রেখেছেন। এবার আরো কতটা ব্যতিব্যস্ত করবে সেটা উনি ঠিক করুন, বলটা এখন ওনার কোর্টে, উনি ঠিক করবেন যে আপনি আবার আমাদেরকে কোন রূপে দেখতে পাবেন। সেটা তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি বলেছিলেন যে যাদের দিয়ে দেওয়ার ক্ষমতা নেই তাদের তো ক্ষমতায় থাকারই অধিকার নেই, তাহলে উনি তো আছেন। উনি যা বলেন সে কথা তো মানেন না, মানে যা বলেন যা করেন তার উল্টো কথাটা উনি প্রতিফলিত করার চেষ্টা করেন, মানে এটাই ওনার নেচার। সেই জায়গা থেকে উনি বলেছেন একরকম আর করছেন আরেক রকম। এটাতে নিয়ে মানে অস্বাভাবিক হওয়ার কিছু নেই, আর এটা নিয়ে অবাক হওয়ারও কোনো ব্যাপার নেই। গোটা রাজ্যবাসীর কেউ অবাক হয় না এটাকে নিয়ে, তারা প্রত্যেকেই জানেন যে উনি যে কথাটা বলেন তার উল্টো কাজটা করেন। উনি বলেছিলেন যে কর্মচারীদের ডিএটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ে, তারপরে উনি বলেছেন যে না এটা হচ্ছে দয়ার দান। তারপরে একজন পে কমিশনার মানে একটা পে কমিশন করলেন, সেখানে ওনার পেটো একজন লোক অভিরূপ সরকার, যিনি নিজে কেন্দ্রীয় হারে ডিএ নেন, নিয়ে পরে রাজ্য সরকারের ট্যাক্স মানে রাজ্যের বাসীর ট্যাক্সের টাকা শ্রাদ্ধ করে একদিকে বেতন নিয়েছেন, একদিকে শ্রাদ্ধ করে জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গের মানুষকে সস্তা শ্রমে কাজ করতে হবে, কৃতদাস হতে হবে। তার নীল নকশা তৈরি করেছেন ওই অভিরূপ সরকার, এবং তার সাথে আরো বহুজন আছেন। এদেরকে ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। সুপ্রিম কোর্ট আজকে তাদের সবাইকে জবাব দিয়ে দিয়েছে যে ডিএটা অধিকারের মধ্যে পড়ে। বর্তমান লোপার যে বকেয়া, সেই বকেয়ার মানে নির্ধারণের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে। আমাদের যে বকেয়া রোপা 9 যে ছিল সেই অনুযায়ী যেই বকেয়া, সেই বকেয়া ক্যালকুলেশন করতে হবে, করে তার 25% আমাদের দিত। আলটিমেট এই রায়ের মধ্যে সুপ্রিম কোর্ট মান্যতা দিল যে আমার বকেয়া যদি কোনো কর্মচারী ক্যালকুলেশন করে দেখা যায় তার 1 লাখ টাকা বকেয়া, তাহলে যে 25,000 টাকা আপাতত পাবে। তার মানে 1 লাখ যে বকেয়া ছিল, এটা যে আমাদের আইনি অধিকার, যেটা সংগ্রামী যৌথ মঞ্চ বলছিল, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিল। এবং সুপ্রিম কোর্ট বলল এটা আমাদের আইনি অধিকার, যেটা মৌলিক অধিকার নিয়ে রাজ্য সরকার বিরোধী। আমরা মৌলিক অধিকারের কথা বলিনি। এবং প্রথম যে রায় দিয়েছিল দেবাশিস করগুপ্ত মাননীয় প্রধান বিচারক, উনিও বলেছিলেন কিন্তু এটা আমাদের আইনি অধিকার। তা সেই রায়কেই মান্যতা দিল। এবং আর যে 75% সেটা কিভাবে দেওয়া হবে না হবে সেই ব্যাপারে আমরা যেটু শুনেছি যে 4 জনের একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির একজন অন্য রাজ্যের প্রধান বিচারপতি আছে। সেই কমিটিতে অ্যাকাউন্ট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল যে অফিস, অ্যাকাউন্ট জেনারেল যেটা কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের অফিস, যারা সারা ভারতবর্ষের আর্থিক বিষয়টা দেখাবেলা করে, তাদের একজন অফিসার থাকবে, এবং অবসরপ্রাপ্ত একজন বিচারক থাকবে, আরেকজন কে থাকবে আমি এখনো জাজমেন্ট কপি না। তারা ঠিক করবে যে কিভাবে টাকাটা পাবো, কিভাবে আমাদের হবে। তাই আমরা আজকে এটা বিশাল যাই 3 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ এই লড়াইয়ে ছিল। আমরা ধন্যবাদ জানাচ্ছি 2016 সালে যারা এই লড়াইটা মানে আন্দোলনটা করেছিল, কনফেডারেশন বা ইউনিটি ফোরাম, তারা এই লড়াইটা শুরু করে। তারপরে সরকারি কর্মচারী পরিষদ এই লড়াইয়ের মধ্যে যুক্ত হয়, এবং 3টি সংগঠন মিলে 2022 সালে হাইকোর্টে ফাইনাল রায় পায়, এবং 2019 সালে প্রথম স্যাট রায় দেয়, তবে 2022 সালে হাইকোর্ট রায় দেয়। তাই সেই জায়গা থেকে 22 থেকে 25 3 বছরে বহু হেয়ারিংয়ে ডেট পড়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু আলটিমেট হেয়ারিংটা হচ্ছিল না।
আমরা সেখানে যেহেতু রাজ্য সরকার যেই লেভেলের উচ্চ লেভেলের সুপ্রিম কোর্টের লয়ার দিয়েছিল, সেখানে এখানে যারা তারাও নির্দিষ্ট বড় বড় লয়ার, কিন্তু হয়তো কোনো একটা জায়গায় অসুবিধা হচ্ছিল, সেখানে আমরা 25 এই মামলাতে ঢুকি। আমরা কয়েক মাসের মধ্যে এই মামলার হিয়ারিং কমপ্লিট করে দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ, তার হচ্ছে আমরা এখানে অ্যাডেড পার্টি হওয়ার জন্য করেছিলাম, সুপ্রিম কোর্ট আমাদের অ্যাডেড পার্টি করেনি, কিন্তু আমরা যেন আমাদের বক্তব্য বলতে পারি সেই সুযোগ আমাদের দিয়েছিল। এবং তার মধ্যেই কিন্তু এই যে মামলার মূল কিন্তু হিয়ারিংটা করায় গোপাল সুব্রমণিয়াম স্যার, সিনিয়র একজন আইনজীবী, আমাদেরই লয়ার উনি ছিলেন। তা আমরা সেই জায়গায় কিন্তু ওনাকে করার পরে কিন্তু কেসটা পুরো ঘুরে যায় এবং আমরা হিয়ারিংটা কমপ্লিট করি। আমরা জানি পরীক্ষা শেষ হলে রেজাল্ট একদিন না একদিন বেরোবেই, তা আমরা আশাবাদী ছিলাম, অনেকে হতাশা হচ্ছিল, আমরা আশাবাদী ছিলাম ভালো। তা আজকে যে রায় এলো, আমরা যা আশা করেছিলাম সেই জায়গায় এলো। এইবার রাজ্য সরকার একজন মানে সাংবিধানিক সরকার, তার উচিত নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে মেনে নিয়ে বলবৎ করা। এবং উনি গতকালও সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিচারের জন্য। উনি বলতেই পারে ওনার যেই রুচি, ওনার রুচিবোধের জায়গায় উনি বলতে পারে। আমি যদি আমার দাবির পক্ষে চাইতে পারি। আর আরেকটা কথা, যে ডিএ দেওয়া যদি ঘেউ ঘেউ হয়, উনি 11-র আগে উনিও আমাদের সঙ্গে ডিও চেয়েছেন। উনি বলেছেন ডিএ কর্মচারীদের অধিকার, যেই সরকার ডিএ দিতে পারে না সেই সরকারে টিকে থাকলে নেই। উনি বলেছিলেন আমরা এলে 27 মাসের যে বকেয়া বামপান আমলে যেটা আমরা পে কমিশন পাইনি, উনি দেবেন বলেছিলেন, তা উনি এসে দেননি। উনি বলেছিলেন কেন্দ্রীয় হারে আমরা ডিএ দেবো, তাহলে 11-র আগে কিন্তু উনিও ডিএ ছিলেন। তাহলে যদি কেউ উপরে আকাশে থুতু ফেলে চাটে বা নিজের কথা নিজে করে, তো বলার কিছু না। আমি এইটাই আর কিছু বললাম না। উনিও কিন্তু ডিএর কথা চেয়েছিলেন। ডিএ চাইলে যদি কেউ ঘেউ ঘেউ কুকুর হয়, তাহলে সেটা আমি আপনাদের উপরই ছেড়ে দিলাম। আমি আমার রুচিতে বাদে ওই কথা বলতে গিয়ে তা আমি সেই কথা আমি গেলাম না আর কি, এই আর কি। এটা শুধুমাত্র 25% নয়, আমাদের মূল লড়াইটা ছিল যে ডিএ কর্মচারীদের ন্যায্য অধিকার, সেই অধিকার আপাতত প্রতিষ্ঠিত হলো সুপ্রিম কোর্টের রায়ে। আপাতত 25% মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলা হয়েছে এবং বাকিটাও 4 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন সুপ্রিম কোর্ট এবং তার কমপ্লায়েন্স রিপোর্ট 15ই মের মধ্যে জমা দিতে বলেছেন। আমরা আশাবাদী যে রাজ্য সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং রাজ্য সরকার এই দাবি আমাদের যেটা ন্যায্য দাবি সেই দাবি মেনে নেবে। কর্মচারীরা রাজ্যের এত উন্নয়নের জোয়ার হয়েছে যে রাজ্য সরকার বিরাট মোটা বই বাঁধিয়ে রাজ্যের বিশিষ্ট মানুষজনদের কাছে পৌঁছে দিচ্ছেন যে উন্নয়নের পাঁচালী হিসেবে। একই সাথে ঝাঁ চকচকে টেলিফিল্ম বানাচ্ছেন যে লক্ষ্মী এলো ঘরে, তো সেই লক্ষ্মী কেন রাজ্য সরকারি কর্মচারীদের ঘরে আসবে না? একই সাথে রাজ্যের যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তারা ঠিকঠাক ভাবে নিজেদের জীবন ধারণ করতে পারছেন না, তাদেরও জীবন ধারণের ব্যবস্থা যাতে ঠিকঠাক হয়। অর্থাৎ সব রাজ্য যখন দাবি করছে যে সব মানুষের কাছে তাদের উন্নয়নের জোয়ার পৌঁছচ্ছে, রাজ্যের সরকারি কর্মচারীরা কেন সেই উন্নয়নের জোয়ার থেকে বঞ্চিত থাকবে? তাই আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং সরকার সুপ্রিম কোর্টের দাবি মেনে নিয়ে আমাদের যেটা ন্যায্য দাবি সেটা দ্রুত আমরা যাতে পাই তার ব্যবস্থা করবে। সরকার তো আপনাদেরকে একসময় বলেছিল যে আপনারা নাকি ডিএর জন্য ঘেউ ঘেউ করবেন। দেখুন, কোনো রাজনীতিবিদ রাজনৈতিক মঞ্চে কি বলেছেন সেটা তো আমরা বলতে পারবো না। আমরা আমাদের ন্যায্য দাবির প্রতি প্রথম দিন থেকে অবিচল আছি এবং রাজ্য সরকারি কর্মচারীরা তাদের নির্দিষ্ট যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করেন। সংবিধান অনুসারে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা ভোটে জিতে এসে ক্ষমতায় আসেন, তারা শুধুমাত্র কোনো কাজের পরিকল্পনা গ্রহণ করেন এবং কর্মচারীরাই সেই কাজকে মাটিতে দাঁড়িয়ে ইমপ্লিমেন্ট করেন। সুতরাং সেই কাজ যারা করেছেন, সরকারের যদি কোনো সাফল্য অর্জিত হয়ে থাকে সেটা শুধুমাত্র কর্মচারীদের পরিশ্রমের ফলেই অর্জিত হয়েছে। সুতরাং আমরা আশা করব যে সরকার অতীতে যা বলেছেন সেসব ভুলে গিয়ে সুপ্রিম কোর্টের দাবি মেনে নিয়ে আমাদের ন্যায্য যেটা পাওনা সেটা দ্রুত আমরা যাতে পাই তার ব্যবস্থা করব। না 25% এরকম সুপ্রিম কোর্ট বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে 31শে মার্চের মধ্যে 25% দিয়ে দিতে হবে এবং বাকি যেটা আছে সেটা কিভাবে দেয়া যাবে না দেয়া যাবে তার জন্য 4 সদস্যের কমিটি ঘোষণা করেছেন। এবং রাজ্য সরকার এই যে টাকা নেই বলছে, এই দাবিটাই হচ্ছে পুরোপুরি মিথ্যা। তো সেই মিথ্যা যাতে রাজ্য সরকার আবার চালাতে না পারে, সুপ্রিম কোর্ট তার রায়েও বলে দিয়েছে যে টাকা নেই এই দাবি করা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে 4 সদস্যের কমিটি তৈরি করা হয়েছে তারা রাজ্য সরকারের কেউ নন, তারা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বা অন্যান্য রাজ্যের বা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। সুতরাং আমরা আশাবাদী যে তারা ঠিকঠাক রায় দেবেন এবং এর ফলে আমাদের যেটা ন্যায্য দাবি বাকি 75% তার 15ই মের মধ্যে রাজ্য সরকারকে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। আমরা আশাবাদী যে আমাদের যেটা ন্যায্য দাবি আছে সেটা আমরা দ্রুত পেয়ে যাব। দাদা, আপনাদেরকে 25% দিয়ে দেওয়ার কথা বলা হলো একদম মার্চ মাসের মধ্যে, কি প্রতিক্রিয়া আপনাদের? সুপ্রিম কোর্ট বলেছেন ইনিশিয়ালি 25% দিয়ে দিতে, ইন্টারিম অর্ডারেও বলেছিলেন 25% দিয়ে দিতে, সেক্ষেত্রে রাজ্য সরকার মানেনি। সুপ্রিম কোর্ট তখন বলেছিল যে পূর্ণাঙ্গ প্রক্রিয়াটা হবে এবং ফাইনাল ইয়েতে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট তার কথা রেখেছে এবং বাকি 75% একটা কমিটি গঠন করে কিভাবে কি দেওয়া যায় তার কথা বলেছেন। রাজ্য সরকারি কর্মচারীরা এতদিন ধরে যে দাবি করে আসছিলেন যে
দিয়ে তাদের অধিকার, সেটাই প্রতিষ্ঠা পেল সুপ্রিম কোর্টে। এবং সরকারি কর্মচারীদেরকে তিনি যে ঘেউ ঘেউ কথাটা বলেছিলেন, আজ এই মাননীয় মুখ্যমন্ত্রী জলাতঙ্ক টের পাচ্ছেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো একসময় বিরোধী নেত্রী থাকাকালীন তিনি বলেছিলেন যেই মন্ত্রী দিয়ে দিতে পারে না, যে ক্ষমতা থাকাকালীন তার ক্ষমতা থাকার কোনো অধিকার নেই, কি বলবেন? তাহলে এখন বিষয় তো মুখ্যমন্ত্রী নিজেই একদমই তাই। বিষয়টা হলো ভারতবর্ষের রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে কথা দ্বিচারিতাটাই রাজনীতির মূল অঙ্গ হয়ে গেছে। রাজনীতি করার সময়, বিরোধী থাকার সময় সে কর্মচারীদের পক্ষে কথা বলছে এবং ক্ষমতায় আসার পর তার ভাষা ক্ষমতার মতো হয়ে যাচ্ছে। এই যে দ্বিচারিতা, এটা পশ্চিমবঙ্গের জনগণের পক্ষে, ভারতবর্ষের রাজনীতির চরিত্রের পক্ষে খুবই হতাশাজনক। রাজনীতির ব্যক্তিত্বরা তাদের এই দ্বিচারিতা থেকে উঠে মানুষের কথা বলুন, মানুষের জন্য তারা যে কমিটমেন্টগুলো রাখেন সেই কমিটমেন্টগুলো তারা পালন করুন। এটা দেশের মঙ্গল হবে, রাজনৈতিক দলগুলির পক্ষেও মঙ্গল হবে। কিন্তু আপনাদের তো 25% দেওয়ার কথা বলে, পুরো দিয়ে তো এখনো দেওয়া না, বিষয়টা আবার ললিপপ দিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে যে 25% ইনিশিয়ালি দেওয়ার কথা বলেছেন, 75%-এর জন্য একটা কমিটি হবে, সেই কমিটির মধ্য দিয়ে এটা দেওয়ার কথা ঠিক হয়েছে। সুপ্রিম কোর্টের আদেশ, এখন যদি মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের এই আদেশটি না মানেন, তাহলে সুপ্রিম কোর্টের প্রতি তার ভরসা নেই। তাহলে কেন তিনি গতকাল নিজে সুপ্রিম কোর্টে বিচার চাইতে গেলেন? এক্ষেত্রেও কি তার দ্বিচারিতা প্রকাশ পাবে? যদি এক্ষেত্রে তিনি তার রায়টা না মানেন, কর্মচারীরা প্রস্তুত আছে তাকে এই রায় কীভাবে মানাতে হয়। সুপ্রিম কোর্টের অবমাননার জন্য এই ভারতবর্ষের আইন ব্যবস্থায় অনেক রাস্তা খোলা আছে, সেই রাস্তা আমরা অবলম্বন করব। অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের প্রাথমিক জয়। এর আগেও সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদ্বয় বলেছিলেন রাজ্য সরকারকে 50% দিয়ে দিতে। রাজ্য সরকার কান্নাকাটি করলো, তারপর বললেন ঠিক আছে 25% দিয়ে দিন। রাজ্য সরকার রাজি হলো, কিন্তু টাল বাহানা করে দিল না। তারপরে সুপ্রিম কোর্ট বললো ঠিক আছে আমরা পুরো বিচার করে দিচ্ছি। তারপরে পুরো বিচার হলো, আজকে সেই পুরো বিচারের রায়ে 25% ইমিডিয়েট দেওয়ার জন্য ঘোষণা করেছেন, বাকিটাও দিতে হবে। এই মুহূর্তে যেহেতু রায় কমপ্লিট হয়েছে, রাজ্য সরকারের আর পালাবার কোনো পথ নেই, আমরা পালাতে দেব না। আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব। এবার দেখি নবান্ন তুমি কি করে আটকাও আমাদের অন্ন। আমরা আমাদের অন্নের জন্য লড়াই করব। এই লড়াই চলবে যতদিন পর্যন্ত আমরা সম্পূর্ণ ডিএ না পাচ্ছি। এরপরে আমাদের দাবিতে থাকবে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ, আর থাকবে অস্থায়ীকরণ, যারা রয়েছে অস্থায়ীভাবে তাদের স্থায়ীকরণ নিয়ে। এই মূলত তিনটে দাবি না শেষ হওয়া পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব। মমতা ব্যানার্জি আপনাদের তো একবার বলেছিল যে আপনারা ঘেউ ঘেউ করবেন না। ঠিকই বলেছেন, মমতা ব্যানার্জি আমাদের বলেছেন ঘেউ ঘেউ করবেন না কেন, কিন্তু আপনারা দেখলেন গতকালই সুপ্রিম কোর্টে গিয়ে ঘেউ ঘেউ করে উনি ওই মামলা লড়েছেন। তারপরে আবার আমাদের ডিএর জন্য বোধহয় উনি ওখানে গিয়ে কিছু অ্যাপ্রোচ করে এসছেন, যার জন্য আজকে আমরা 25% ইমিডিয়েট পাচ্ছি, বাকিটাও পাবো। সময়ের অপেক্ষা ছিল। যখন বিরোধী নেত্রী ছিলেন তখন আপনি বলেছিলেন যে যেই সরকারের দিয়ে দেওয়ার ক্ষমতা নেই, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। একদম ঠিকই বলেছেন। ওইটা ওনার নিজের জন্য কি প্রযোজ্য নয়? উনি এতদিন ডিএ দিতে পারেননি, উনি কেন চেয়ার আঁকড়ে ধরে বসে রয়েছেন? উনি শুধু ভোটের রাজনীতি করবেন? যখন বিরোধী আসনে ছিলেন উনি ভালো ছিলেন, উনি সরকারের যোগ্য আসনের অধিকারী নন। অবশ্যই এই রায় কর্মচারীদের অনুকূলের রায়, এবং এই 25% মহার্ঘ ভাতা কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের মধ্যবর্তী পর্যায়ে যে বকেয়া তার 25%, এবং 100%-র জন্য 4 সদস্যের একটি কমিটি গঠনেরও রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। তবে আমরা জানি যে এই সরকার যে ঘোষিতভাবেই যার সর্বময় কর্তৃ বলেন সুপ্রিম কোর্টের রায় আমি মানি না, এত সহজে আমাদের প্রাপ্য পাওনা তারা পূর্ণ করে দেবেন এমনটা আমাদের মনে হয় না। আমরা তাই আরো লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হচ্ছি, আরো লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি আজ থেকে। হ্যাঁ, সারমেয়দের দাঁতের কামড়ের জোর কত তিনি এবার বুঝছেন। না না, সবার একজনে চায়ের ব্যবস্থা করেছি, একটু দাঁড়াও, চায়ের এটাকে রাখি আগে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর তো মানে ভোট সর্বস্ব রাজনৈতিক দলগুলোর নেত্রীদের তো এটাই চরিত্র। ক্ষমতায় আসার আগে এক, ক্ষমতায় এলেই এমন পোল ভল্ট মারেন যে নাদিয়া কামানিসিও লজ্জা পেয়ে যায়। তিনি তাই করেছেন। মুখ্যমন্ত্রী তো ভাতা দিতে পারছে, লক্ষ্মী ভাণ্ডার দিতে পারছে, তাহলে ডিএ কেন দিতে পারছে না? দেখুন, এটা হচ্ছে যে খুব সস্তা ভোটের রাজনীতি।
রাজ্য সরকারি কর্মচারীকে যদি তার ন্যায্য মহার্ঘ ভাতা দিতে হয় কোষাগার থেকে বেশি খরচ হবে, কিন্তু আপামর মানুষকে যদি ভাতা দেওয়া হয়, এই ভাতা দানের আমরা বিরোধী নই, কিন্তু মুশকিল হচ্ছে গিয়ে যে এই ভাতার যে খাতে যে হেডে ভাতা দেওয়া হয় আর ডিএর যে হেড সেটি তো সম্পূর্ণ আলাদা, এবং ডিএর টাকা একটা বড় অংশ তো কেন্দ্র সরকারের পক্ষ থেকে আসে। এই দুই হেড মেশানো কিন্তু একটি অর্থনৈতিক অপরাধ। সেই অপরাধ যদি সংবিধানের শপথ নেওয়া সরকার করেন তাহলে আমাদের কিছু বলার নেই, আমরা সরকারি কর্মচারী। কিন্তু আমরা জানি যে ভাতার টাকা দিচ্ছে বলে ডিএর টাকা দেওয়া যাচ্ছে না, এই কথাটা নির্ভেজাল। আনন্দিত অবশ্যই, একই সঙ্গে উদ্গ্রীব, পাশাপাশি এটুকুও বলবো যে এইটা আমাদের প্রাপ্য। কাজেই যেটা প্রাপ্য সেটা নিয়ে সত্যি আলাদা করে হয়তো আনন্দিত হবার মতো জায়গা থাকতো না যদি না আমাদের এই 1109 দিনের বা 1209 দিন বোধ হয় আজকে, না 1109 দিন এই দাবি নিয়ে এই একটা জায়গায় বসে সকলে মিলে এই লড়াইটা করতে হতো। তবে হ্যাঁ, বাঙালি লড়াই করতে পারে না এমন তো নয়, অতীতেও বাঙালি বহু লড়াই করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক লড়াই করেছেন, আমরাও সেই নানান বাঙালির লড়াইয়ের একটা অঙ্গ হিসেবে লড়ে যাচ্ছি। আমরা যা চাইছি সেটা আমাদের ন্যায্য দাবি, এবং এই ন্যায্য দাবি দেওয়াকে যে স্বীকৃতি দিয়েছেন দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, আমরা তার জন্যই আনন্দিত। মুখ্যমন্ত্রী তো আপনাদের বলেছিল আপনারা কি ঘেউ ঘেউ করবেন? দেখুন, ভাষা চয়ন করবার অধিকার যে যার ব্যক্তিগত। আমি আমার মতো ভাষা চয়ন করব, অন্যেরা অন্যের মতো। তার ভাষার প্রয়োগ বা অপপ্রয়োগ নিয়ে আমি কোনো কমেন্ট করব না। আমি খালি এটুকু বলবো যে কেউ হয়তো ঘেউ ঘেউ এর ভাষা বোঝে, আমরা মানুষ হিসেবে আমাদের প্রতিবাদের ভাষা অন্য, আগেও ছিল, ভবিষ্যতেও প্রতিবাদের ভাষা অন্যই থাকবে। প্রথমত, এর আগে এই সরকারই বলেছিল যে ডিএটা কর্মচারীদের অধিকার নয়। এখান থেকে বসে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এরা ঘেউ ঘেউ আপনারা করবেন না, মঞ্চ থেকেই উনি বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না। এখান থেকে বসে উনি বলেছিলেন এখানে যারা ডিএ নিয়ে আন্দোলন করছে চোর ডাকাত সর্দারেরা। এই মুখ্যমন্ত্রী আবার যখন বিরোধী দলনেত্রী ছিলেন সেই সময় উনি বলেছিলেন যে সরকারের ডিএ দেওয়ার ক্ষমতা নেই তার অধিকার নেই বসে থাকার। মুখ্যমন্ত্রীকে আজকে ঠিক করতে হবে, তার কথাগুলোই তার কাছে বুমেরাং হয়ে ফিরে এসেছে। কর্মচারীদের কি অধিকার নয় সেটা প্রতিষ্ঠিত করার জন্য এটা দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গের কর্মচারী মহলকে আজকে সুপ্রিম কোর্টে গিয়ে বিচার চাইতে হয়েছে, যেখানে স্যাটেও এখানে আমরা রায় পেয়েছিলাম যে হ্যাঁ কর্মচারীদের এটা অধিকারের মধ্যে পড়ে, ডিএটা দিতে হবে এআইসিপিআই মেনে। এই সরকার মানতে চায়নি। আমরা বরাবর এটা দেখে এসেছি যে এই সরকার কর্মচারী বিরোধী সরকার, আজকেও তার ব্যতিক্রম নয়। তাই সুপ্রিম কোর্টের কাছে যাওয়া ছাড়া আমাদের উপায় ছিল না। আমরা এখানে আজ 3 বছরের বেশি সময় ধরে এই জায়গায় বসে আন্দোলন করছি। সুপ্রিম কোর্টে লড়াই একদিকে চলছিল, সেখানে অন্যান্য আরো 3টি সংগঠন যুক্ত হয়েছিল। আজ 25% এই দেওয়ার কথা 31শে মার্চের মধ্যে বলে সুপ্রিম কোর্টের মাধ্যমে সুপ্রিম থাপ্পড় মাননীয় মুখ্যমন্ত্রীর গালেই পড়লো, এবং এটা কর্মচারীদের সবচেয়ে বড় একটা জয় হিসাবেই আমরা মনে করছি। অন্ততপক্ষে এটা আজকে প্রতিষ্ঠিত হতে পেরেছে যে এটা কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে। এটা প্রতিক্রিয়া হিসেবে আমরা আজকে আনন্দিত এই জন্যে যে সুপ্রিম কোর্ট এটা বলতে গিয়ে বলে দিয়েছে ঘুরিয়ে যে আমরা যেটা চেয়েছিলাম ডিএ ইজ অ্যান এ লিগালি এনফোর্সেবল রাইট, এটা সুপ্রিম কোর্টও উচ্চারণ করেছে। এবং সেইটা যেহেতু সরকার তাকে খানিকটা কাজ দেওয়ার জন্যই হয়তো বলেছে যে 25% যেটা আমরা আগে দেব, উনি তো বলেছিলেন সুপ্রিম কোর্ট ইন্টারিম অর্ডারে, সেইটাকে এখন বললেন 31শে মার্চের মধ্যে দিতে হবে। আর বাকি কিভাবে দেয়া হবে, সরকার যে বলেছিল আর্থিক অনটন হ্যানত্যান এগুলোকে পর্যালোচনা করার জন্য একটা 4 সদস্যের এবং বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দিয়েছে। তার মধ্যে ভিন্ন রাজ্যের জাজ আছেন, চিফ জাস্টিস আছেন, এজি আছেন, আরো 2জন বিশেষজ্ঞ লোক আছেন। তারা এটা বিবেচনা করে মে মাসের 15 তারিখের মধ্যে সুপ্রিম কোর্টকে একটা রিপোর্ট দেবে, এবং তারপর সবটাই ওদের মিটিয়ে দিতে হবে। তার মানে এটা দাঁড়ালো যে কর্মচারীদের যে দাবি ছিল, যেটা উনি 16 সাল থেকে অস্বীকার করে আসছিলেন, সেটা কিন্তু স্থাপিত হয়ে গেল, সেটা মানে প্রতিষ্ঠিত হলো। এবং রাজ্য সরকারি কর্মচারীদের একটা প্রভূত জয় হলো, নৈতিক জয় হলো, আর্থিক জয় হলো। কারণ সুপ্রিম কোর্টের এই ফাইনাল ভার্ডিক্ট নিয়ে রাজ্য সরকার হয়তো এর বেশি টালবাহনা করার সাহস করবে না। তবে ইনি তো
মুখ্যমন্ত্রী যেহেতু উনি সংবিধানের 7 নম্বর সর্বোচ্চ পদাধিকারিণী, উনি কি করবেন সেটা, উনি তো একসময় আপনাদেরকে বলেছিলেন আপনারা নাকি ঘেউ ঘেউ করবেন না। আরে সেগুলোও তো ওনাকে হজম করতে হলো। এবং এই যে সুপ্রিম কোর্টের রায়, এটাকে আমরা তো সুপ্রিম থাপ্পড় হিসেবে বলতে পারি রাজ্য সরকারের গালে, এবং রাজ্য সরকার বলতে যাকে বোঝায় তার গালেও এটা পড়লো। এখন উনি যদি বিবেচনাময়ী হন, তাহলে ব্যাপারটা সুপ্রিম কোর্টের রায় মানে হচ্ছে দ্যাট বিকামস দ্য ল অফ দ্য ল্যান্ড অফ দ্য কান্ট্রি। এটা নিশ্চয়ই যদি উনি বুঝে থাকেন, এবং ওনার তো উনি সব মিলিয়ে প্রায় যা আমরা খবর পেয়েছি রাজ্য সরকারের মানে ভেতর থেকে আরটিআই করে, তাতে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি উনি আইনগত খরচা করেছেন ডিএকে দেবেন না বলে, মানে এটাকে মানে বিলম্বিত করার জন্য। কিন্তু সেটাও তো তাকে হজম করতে হলো। এইভাবেই আশা করি আমরা 25% উনি দিয়েই দেবেন, আর বাকিটা উনি দিতে বাধ্য হবেন সুপ্রিম কোর্টের চাপে পড়ে, এটা আমরা আশা করব। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছিলেন একসময় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বলেছিলেন যে আপনারা যারা দিয়ে দিতে হ্যাঁ, পারে না তাদের ক্ষমতায় থাকা উচিত না। ওটা তো উনি অনেক কথাই বলেছিলেন, সব উনি ভুলে গেছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর। উনি তো বলেছিলেন যে রাজ্য সরকারের 9 সালে বলেছিলেন উনি যে রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে দেওয়ার অধিকার নেই, তার ক্ষমতায় থাকার অধিকারও নেই। তারপর উনি ওই মুখ দিয়েই আবার বললেন যে ডিএ কর্মচারীদের কোনো অধিকারই নয়, এটা দয়ার দান, আমরা যেমন মনে করবো দেবো, আপনারা ঘেউ ঘেউ করবেন না। তারপর এখানে উনি একটা অবস্থানে এসেছিলেন, ওখানে বললেন ওখানে যারা বসে আছে তারা সব চোর ডাকাতদের সর্দার। এখন সুপ্রিম কোর্ট থেকে ঘুরিয়ে যখন এই রায় বেরোলো, তার মানে কি দাঁড়ালো, ওনাকেই ঘুরিয়ে বলা সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিলেন না আপনি যা বলেছিলেন সবই ভুল বলেছিলেন, এবং আপনার এই ধ্যান ধারণা পাল্টানো দরকার। এবং এটা আশা করি উনি সুপ্রিম কোর্টের থেকে কিছু শিক্ষা গ্রহণ করে আমাদের কথা শুনবেন। আমরাও তো ওনারই কর্মচারী, এবং শুধু তো এটা নয় যে দিয়ে দিচ্ছেন উনি, দিয়ে দেওয়ার ফলে আমাদের যদি 1% বাড়ে, সাধারণ কর্মচারীদেরও মাইনে বাড়ে যারা প্রাইভেট সেক্টরে আছে, দিনমজুরির কাজ করে। এটাও তো উনি ভাবতে হবেন যে শুধু দয়ার দান দিয়ে, লক্ষ্মীর ভাণ্ডার বা পুজোয় অনুদান দিয়ে রাজ্যের ইকোনমিকে বুস্ট করা যাবে না। এবং পশ্চিমবঙ্গের যে ইকোনমির এই হাঁড়ির হাল, তার কারণ এটাই। একটা মহারাষ্ট্রিয়ান বা একটা তামিলনাড়ুর লোকেরা যে ক্রয় ক্ষমতার অধিকারী, বা উড়িষ্যাকে নিয়ে আমরা আগে হেলাফেলা করতাম, সেই উড়িষ্যা এখন যে জায়গায় চলে গেছে, তাদের যে ক্রয় ক্ষমতার লেভেল গেছে, আমরা সেই জায়গায় তো যেতে পারছি না। তাহলে এইটা ভেবেও তো ওনার এগুলো দেওয়া উচিত, যে অর্থনৈতিক লোকের হাতে টাকা যদি না যায় তাহলে লোক কিনতে পারবে না। এবং আমাদের এই রাজ্যের ব্যবসাদারদেরও ওটা বোঝা উচিত যে তাদের সাথে তো রাজ্য সরকারের সম্পর্ক খুব ভালো, তাদেরও বোঝানো উচিত এই রাজ্য সরকার যে কর্মচারীদের ঠিকঠাক রাখো। কারণ তোমরা যে মাছটা খাচ্ছ সেই মাছ পচা হলে তোমাদের খেয়ে লাভটা কি? কারণ মাছ যদি ভালো না হয় পুষ্টি হবে না, রাজ্যের উন্নতি হতে পারে না যদি না কর্মচারীরা পুষ্টিকর হয়। এইটুকু বোধ যদি রাজ্য সরকারের না থাকে তাহলে তো কিছু বলার নেই। এবং আশা করি এই বোধ জেগে উঠবে যখন সুপ্রিম কোর্টের এই চাপটা তার ঘাড়ে, আজকেই হয়তো কপি উনি পেয়ে যাবেন। তারপর ওনার তো থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে প্রচুর, কল্যাণ ব্যানার্জি থেকে আরম্ভ করে কপিল সিবাল, মুকুল রোহতগি, সবাই ওনাকে নিশ্চয়ই সৎ পরামর্শই দেবেন, এবং সেই পরামর্শ উনি মানবেন এই আশা রাখি। এবং আমাদের আর্থিক সকলেরই হবে, শুধু আমাদের তো নয়, শিক্ষক, পুলিশ, তারপরে আরও যত কর্মচারী আছে, এমনকি ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ যারা আমাদের গলা টিপে ধরার ব্যবস্থা করছে, তারাও এর দ্বারা বেনিফিট